এবার আমি তোমাদের শেখাবো টু মেজার দ্য লেন্থ অফ আ লাইন সেগমেন্ট। মানে আমরা একটা লাইন সেগমেন্টকে কী করে মেজার করব। আমরা আগে লাইন সেগমেন্ট ড্র করা শিখেছি, এবার আমরা শিখবো কী করে সেটাকে আমরা মেজার করব। তার জন্য আমরা কি ইউজ করব, স্কেল বা রুলার। একটা স্কেল বা রুলারের সাহায্যে আমরা একটা লাইন সেগমেন্টকে মেজার করতে পারি। তাহলে আমরা ড্র করেছি স্কেল বা লাইন রুলারের সাহায্যে, এবার আমরা সেটাকে মেজার করব। তোমরা স্কেলে দেখবে আমাদের দুটো সাইডস থাকে, একটা হলো সেন্টিমিটার সাইড, একটা হলো ইঞ্চি সাইড। কি করে বুঝবে কোনটা কি সাইড? যে সাইডে 1 2 3 4 আর মাপগুলো দেখবে, লাইন্সগুলো খুব ঘন ঘন আছে, খুব কাছাকাছি আছে, সেইটা আমার সেন্টিমিটার সাইডস। আর যে সাইডস দেখবে 1 2 3 4 এগুলো খুব ডিস্টেন্সে রয়েছে আর লাইনগুলো অনেক ছাড়া ছাড়া রয়েছে, সেটা আমার ইঞ্চি সাইজ। আমরা যখন লাইন সেগমেন্ট মেজার করব আমরা সেন্টিমিটার সাইডটা ইউজ করব। তাহলে আমি দেখো এখানে দুটো লাইন সেগমেন্ট ড্র করেছি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে পি কিউ। এবার আমাকে বলেছে এই দুটো লাইন সেগমেন্টকে আমাকে মেজার করতে হবে। তো আমি সেটা কি করে মেজার করব? উইথ দ্য হেল্প অফ আ স্কেল। আমি একটা স্কেল নেব, সেই স্কেলটাকে আমি এ বি লাইন সেগমেন্টের সাথে ম্যাচ করিয়ে বসাবো। আমার যে দেখবে স্কেলের ফার্স্টে থাকে 0, সেই 0টাকে আমাকে ফার্স্ট পয়েন্ট মানে এতে ম্যাচ করাবো। এবার দেখবো আমার বি, যেখানে পয়েন্ট আমার লাইন সেগমেন্টটা শেষ হচ্ছে, সেটা আমার কোথায় গিয়ে স্কেলের কোথায় গিয়ে ম্যাচ করছে। আমার এখানে দেখো 40, আমার এখানে 45-এ ম্যাচ করছে। তাহলে আমার এই যে লাইন সেগমেন্টটার মেজারমেন্ট কত? 45 সেন্টিমিটার। তাহলে আমি এখানে আমার মেজারমেন্টটা আমি লিখব 45 সেন্টিমিটার। এবার দেখো নেক্সট দেখো পি কিউ। পি কিউ লাইন সেগমেন্ট আমি কি করে মেজার করব? সেম ওইরকমভাবেই আমি আমার স্কেলটাকে ওখানে সেন্টিমিটারের সাইডটাকে প্লেস করব পি কিউ এর সাথে, দেখব 0টাকে পি এর সাথে ম্যাচ করাবো, আর দেখব কিউ কোথায় গিয়ে ম্যাচ করছে, আমার এখানে 50-তে ম্যাচ করছে। তাহলে আমার এই পি কিউ লাইন সেগমেন্টের মেজারমেন্ট কত? 50 সেন্টিমিটার। তো আমি এখানে লিখবো সেটা। তাহলে আমি একটা স্কেলের সাহায্যে আমি এ বি আর পি কিউ দুটোরই লাইন সেগমেন্ট পেয়ে গেলাম। একটা হলো 45 সেন্টিমিটার আর পি কিউ হচ্ছে 50 সেন্টিমিটার। এবার যদি বলে টু ড্র আ লাইন সেগমেন্ট অফ গিভেন লেন্থ, এবার যদি আমাকে উল্টো দেয় মানে রিভার্স কেস দেয়, সেখানে আমাকে যদি বলে যে এখন লেন্থটা বলে দিয়েছে, তো আমার এখানে দেখো প্রবলেমটা কি, ড্র আ লাইন সেগমেন্ট অফ 25 সেন্টিমিটার অ্যান্ড 39 সেন্টিমিটার। মানে 25 সেন্টিমিটারে একটা আমাকে লাইন সেগমেন্ট ড্র করতে হবে আর একটা 39 সেন্টিমিটারের লাইন সেগমেন্ট ড্র করতে হবে। তা আমি সেটা কি করে ড্র করব? এখানে আমার ড্র করা ছিল, সেটাকে আমাকে মেজার করতে হয়েছে, কিন্তু আমাকে এখানে মেজারমেন্টটা বলে দিয়েছে, সেটাকে আমাকে ড্র করতে হবে। তা আমি এখানে ড্র করেছি দুটো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি কি করে ড্র করব। আমি কি করব, স্কেলটাকে আমি বসাবো সেম ওরমভাবে। স্কেল বসিয়ে আমি 0তে একটা পয়েন্ট করব, 0 যেখানে রয়েছে সেখানে আমি ধরে আর 25 যেখানে স্কেলের আছে সেখানে আমি একটা পয়েন্ট করব। স্কেলের যেখানে 25 আছে আর 0 আছে, দুটোকে আমি পয়েন্ট করে দুটো নাম দেবো। আমি এখানে দুটো নাম দিয়েছি এম আর এন। তারপর আমি ঠিক লাইন সেগমেন্ট যেমন জুড়ে যায়, দুটো পয়েন্টকে আমি যোগ করি, ঠিক সেরকমভাবে এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দেবো। তখনই আমার হয়ে গেল এটা 25 সেন্টিমিটারের একটা লাইন সেগমেন্ট। এবার দেখো আমাকে বলেছে 39 সেন্টিমিটার। এবার এখানে দেখো আমি ড্র করেছি এস আর টি বলে। হ্যাঁ, তো আমি কি করব, সেম রকমভাবে স্কেলটাকে বসাবো, সেন্টিমিটারের দিকটাকে বসিয়ে আমি 0টাতে একটা পয়েন্ট করব, আর আমার 39 কোথায় ম্যাচ করছে? এখানে। তো আমি এখানে একটা পয়েন্ট করব, পয়েন্ট করে এই দুটো পয়েন্টকে আমি যোগ করব, করে তার দুটো নাম দেবো এস আর টি। তোমরা যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারো। তো সেই আমার এখানে পেলাম কত সেন্টিমিটার? 39 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এম এন আমার 25 সেন্টিমিটার, এস টি আমার 39। তো এইভাবে আমি লিখব এম এন ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার আর এস টি কত? 39 সেন্টিমিটার। রাইট? তা আমার মেজারমেন্ট যেমন দিয়েছিল আমি সেরকম মেজারমেন্ট একটা লাইন সেগমেন্ট ড্র করেছি। তোমরা এখানেও আমার লিখতে পারো, এরমভাবেই লিখতে পারো এ বি ইজ ইকুয়াল টু 45 সেন্টিমিটার আর পি কিউ ইজ ইকুয়াল টু
50 সেন্টিমিটার। এটা আমি বোর্ডে ড্র করছি বলে আমি এত বড় বড় সেন্টিমিটার ড্র করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তোমরা পেপারে কিন্তু এত বড় বড় নিতে হয় না, ছোট ছোট 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এরকম করে করে ড্র করে দেখবে। আর এরকম মেজার করার জন্য ছোট ছোট লাইন টানবে, স্কেলের সাহায্যে মেজার করে দেখবে। এবার আমি তোমাদের পড়াবো প্লেন শেপস। জিওমেট্রির আরেকটা পার্ট হলো প্লেন শেপস। প্লেন শেপ মানে কি সেটা আমরা আগে পড়ি চলো। প্লেন শেপ কি, হোয়াট ইজ দ্য প্লেন শেপ? প্লেন শেপের ডেফিনেশন কি? আ শেপ ক্যান বি ড্রন অন আ প্লেন সারফেস ইজ কল্ড প্লেন শেপ। মানে যে কোনো শেপকে যেটা আমরা পেপারে কোনো প্লেন সারফেসে ড্র করতে পারি, ধরো কোনো পেপারে আমরা ড্র করতে পারি, সেগুলোকে আমরা কি বলবো? প্লেন শেপ। মানে 2D পিকচার, যেটা আমরা কোনো একটা ড্রয়িং শিটে বা কোনো ব্ল্যাঙ্ক পেপারে আমরা কোনো ছবি ড্র করি, সেগুলোকে আমরা কি বলবো? প্লেন শেপস। যে ওকে, তো এবার দেখো আমার প্লেন শেপসের মধ্যে আমার কী কী পড়ে। প্লেন শেপসের মধ্যে ফার্স্ট আমি দুটো পেয়েছি, কী কী দুটো আমি দেখাচ্ছি, রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার। এই দুটোর নাম আমার থেকে আমরা সচরাচর শুনে থাকি, রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার। তো এইটা হলো আমার ফার্স্ট দুটো প্লেন শেপ। এইটাকে রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারকে আমরা একটা পেপারে আমরা ড্র করতে পারি ইজিলি। তাহলে এবার আমাকে জানতে হবে যে এই রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার কী অ্যাকচুয়ালি, মানে এর মধ্যে কী কী স্পেসিফিকেশনস আছে আমাকে জানতে হবে। তো তার জন্য আমরা কী করবো, রেক্ট্যাঙ্গেলের ব্যাপারে আমরা পড়বো, স্কোয়ারের ব্যাপারেও আমরা পড়বো। রেক্ট্যাঙ্গেলকে আমরা বাংলায় কী বলি? আয়তক্ষেত্র। আর স্কোয়ারকে আমরা বাংলায় বলি বর্গক্ষেত্র। ঠিক আছে, তো রেক্ট্যাঙ্গেল সম্বন্ধে চলো আমরা পড়ি। এখানে আমার কী লেখা আছে? ইট হ্যাজ 4 ভার্টিসেস অ্যান্ড 4 সাইডস। মানে রেক্ট্যাঙ্গেলের কী আছে? 4টে সাইডস আছে আর 4টে ভার্টিসেস আছে। কী করে বুঝবো? 1 2 3 4। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে তাতে দেখতে যে কোনটা ভার্টিসেস কোনটা সাইডস আমরা বলছি। এখানে দেখো রেক্ট্যাঙ্গেলে 4টে চারধারে পয়েন্ট আছে। এই 4টে পয়েন্টকে আমরা কি বলছি? ভার্টেক্স বা ভার্টিসেস। একটা পয়েন্টকে বলে ভার্টেক্স, আর যখন একের বেশি পয়েন্ট থাকে তখন তাকে বলে ভার্টিসেস। তো আমার রেক্ট্যাঙ্গেলে কটা পয়েন্ট আছে আমরা দেখতে পেলাম? 1 2 3 4, 4টে ভার্টিসেস আছে। আর বলেছে 4টে সাইডস আছে। কি করে? 1 2 3 4। এই যে দেখতে পাচ্ছ এজগুলো, এই 4টে স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ চারধারে, সেগুলোকে আমরা কি বলছি? সাইড। দেখো আমি এটাকে বাঁকও করেছি সাইড বলে। তো এই 4টেকে কি বলছে? সাইড। আর এই পয়েন্টসগুলোকে বলছে ভার্টেক্স, একসাথে বলছে ভার্টিসেস। তো রেক্ট্যাঙ্গেল কি আছে? রেক্ট্যাঙ্গেলের 4টে সাইডস আছে, 4টে ভার্টিসেস আছে। বলেছে অপোজিট সাইজ আর ইকুয়াল। এই দেখো একটা রেক্ট্যাঙ্গেলে দেখো 4টে সাইডস কিন্তু সব কটা সেম লেন্থ নয়, কিন্তু এর দুটো সাইড, এই সাইডটা ইকুয়াল, এই দুটো সাইডস একে অপরের অপোজিটে আছে। তেমন আবার এই সাইডস আর এই দুটো সাইডসও আবার ইকুয়াল, 3 and 4। সেটাও আমার 2 and 4 ইকুয়াল, 1 and 3 ইকুয়াল, এরা একে অপরের অপোজিট। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? যে রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডসগুলো ইকুয়াল হয়। বুঝতে পেরেছো? এবার দেখো, দ্য লাইন জয়নিং দ্য অপোজিট ভার্টিসেস অফ আ প্লেন শেপ ইজ কল্ড ডায়াগোনাল। মানে কি? ডায়াগোনাল কাকে বলে, বা বাংলা যাকে বলে কর্ণ, সেটা কি? যে লাইনটা, দ্য লাইন জয়নিং দ্য অপোজিট ভার্টিসেস, মানে দুটো বিপরীত বিন্দুকে যে লাইন যোগ করছে, দুটো বিপরীত বিন্দুকে যে লাইন যোগ করছে একটা প্লেন শেপের দুটো বিপরীত দিকের বিন্দুকে একটা লাইনের দ্বারা আমরা যোগ করেছি, সেই লাইনগুলোকে কি বলে? ডায়াগোনাল, বা বাংলায় বলে কর্ণ। ইট হ্যাজ 2 ডায়াগোনালস। দেখো রেক্ট্যাঙ্গেলের কিন্তু আমার 4টে বিন্দু, 4টে ভার্টিসেস। তো এবার 4টে ভার্টিসেসে আমি দুটো একে অপরের অপোজিট, রাইট? তো আমি এই 4টে ভার্টিসেসকে অপোজিট সাইজে একে 1, এখানেও অপোজিট দিকে দুটোকে জয়েন করেছি। করে দেখো আমি এখানে দুটো ডায়াগোনাল পেয়েছি। কটা ডায়াগোনাল পেয়েছি? এই একটা। তাহলে রেক্ট্যাঙ্গেলের কটা ডায়াগোনাল আছে? দুটো ডায়াগোনাল আছে। তারপরে কি বলেছে? দ্য ডায়াগোনালস অফ আ রেক্ট্যাঙ্গেল আর অফ ইকুয়াল লেন্থ। মানে ডায়াগোনালসগুলো যে রয়েছে রেক্ট্যাঙ্গেলের, তারা দুটোই সমান দৈর্ঘ্যের, মানে এই দুটো ডায়াগোনালসের লেন্থ ইকুয়াল। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলে কি দেখলাম? রেক্ট্যাঙ্গেলের 4টে সাইডস থাকে,
চারটে ভার্টিসেস থাকে, দুটো যে আমাদের অপোজিট বিন্দুগুলোকে, একটা প্লেন শেপের অপোজিট বিন্দুগুলোকে যে লাইন দ্বারা যোগ করছি সেটাকে কি বলছে, ডায়াগোনাল বা বাংলায় কর্ণ বলে। তাহলে রেক্ট্যাঙ্গেলে কটা কর্ণ বা ডায়াগোনাল আছে, দুটো ডায়াগোনাল আছে, এবং ডায়াগোনালসগুলো দুটোই সেম লেন্থের, দুটো একই দৈর্ঘ্যের। তো এই পয়েন্টসগুলো রেক্ট্যাঙ্গেলে মনে রাখবে বৈশিষ্ট্য। এবার এসো আমরা দেখি স্কোয়ার। স্কোয়ার মানে বাংলায় যাকে বলে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বা স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, ইট হ্যাজ 4 সাইডস অ্যান্ড 4 ভার্টিসেস। দেখো স্কোয়ারের ক্ষেত্রে দেখো স্কোয়ারেও কিন্তু 1 2 3 অ্যান্ড 4 কটা সাইডস আছে, চারটে। স্কোয়ারের ক্ষেত্রেও আমার চারটে সাইডস আছে, আর কটা পয়েন্ট আছে, 1 2 3 4 চারটে পয়েন্টস আছে। তাহলে স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের সেম জিনিস কি, দুটোর ক্ষেত্রে চারটে সাইডস আছে, চারটে ভার্টিসেস আছে। এইবার কি বলেছে, অল সাইডস অফ আ স্কোয়ার আর ইকুয়াল। তুমি এখানে দেখো স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা সাইডস, এই যে চারটে সাইডস আছে প্রত্যেকটাই ইকুয়াল লেন্থ মানে একই দৈর্ঘ্যের। কিন্তু রেক্ট্যাঙ্গেলের বেলায় কী হয়েছিল, রেক্ট্যাঙ্গেলের বেলায় হয়েছিল বিপরীত বাহুগুলো বা বিপরীত অপোজিট সাইডসগুলো ইকুয়াল হয়েছিল, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা সাইডসই ইকুয়াল। ঠিক আছে, এবার কি বলেছে, আর স্কোয়ার হ্যাজ 2 ডায়াগোনাল। স্কোয়ারের কটা ডায়াগোনাল আছে, দুটো। দেখো সেম আমরা ডায়াগোনাল কি জেনেছি, দুটো বিপরীত বিন্দুকে, দুটো অপোজিট পয়েন্টসকে ভার্টিসেসকে জয়েন করে যে লাইন দ্বারা তাকে ডায়াগোনাল বলে। এখানেও দেখো সেম ডায়াগোনাল আমি ড্র করেছি, আমি এখানেও দুটো ডায়াগোনাল পেয়েছি। তাহলে রেক্ট্যাঙ্গেলের দুটো ডায়াগোনাল, স্কোয়ারের ক্ষেত্রেও দুটো ডায়াগোনাল পেলাম। তারপর কি বলেছে, দ্য ডায়াগোনালস অফ আ স্কোয়ার, the diagonals of a square are of equal length। মানে ডায়াগোনাল, স্কোয়ারের ডায়াগোনালসগুলো একই দৈর্ঘ্যের। তাহলে আমরা স্কোয়ারের ক্ষেত্রে কি পেলাম, স্কোয়ারের ক্ষেত্রে পেলাম স্কোয়ারের চারটে সাইডস থাকে, চারটে ভার্টিসেস থাকে। তারপর এখানে আমরা দুটো স্কোয়ারেরও দুটো ডায়াগোনাল থাকে এবং দুটো ডায়াগোনালস একই দৈর্ঘ্যের হয়। এবং স্কোয়ারের সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো স্কোয়ারের ক্ষেত্রে চারটে সাইডসই আমার ইকুয়াল লেন্থের হয়। তাহলে বুঝতে পারলে প্লেন শেপের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার কোথায় কী কার কী বৈশিষ্ট্য, এবং রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের মধ্যে কি কি পার্থক্য বা ডিফারেন্স আছে, বুঝতে পেরেছো? এবার আমি তোমাদের প্লেন শেপসের আরও দুটো ফিগার বোঝাবো, সেটা হলো ট্রায়াঙ্গেল এবং সার্কেল। আমরা কি দেখলাম, প্লেন শেপসে আমরা কী কী ড্র করতে পারি, স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল। তো এরকম আরও প্লেন শেপ আমরা পেপারের মধ্যেই ড্র করতে পারি, কি কি, ট্রায়াঙ্গেল অ্যান্ড সার্কেল, ওগুলো আমাদের প্লেন শেপসের মধ্যেই পড়ে। দেখো ট্রায়াঙ্গেল যাকে বাংলায় বলে ত্রিভুজ, এই ট্রায়াঙ্গেলের মধ্যে কী কী স্পেসিফিকেশানস আছে সেগুলো আমরা জানবো। তো দেখো ট্রায়াঙ্গেলে কী কী থাকে, আর ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস অ্যান্ড 3 ভার্টিসেস। ট্রায়াঙ্গেল বা ত্রিভুজে কী থাকে, দেখো ট্রায়াঙ্গেলে আমি একটা ছবি ড্র করেছি, সেখানে দেখো আমার কটা ভার্টেক্স আছে, 1 2 অ্যান্ড 3। তাহলে আমি ট্রায়াঙ্গেলে কটা ভার্টেক্স পেলাম, 3টে, 3 ভার্টিসেস। আর কটা সাইডস আছে, 1 2 3। তাহলে ট্রায়াঙ্গেলে 3টে ভার্টিসেস আছে আর 3টে সাইডস আছে, তা আমরা জানতে পারলাম। এবার কি বলেছে দেখো, দ্য সাইডস মে অর মে নট বি অফ দ্য সেম লেন্থ। মানে এই দেখো এই যে ত্রিভুজটা আমি বা ট্রায়াঙ্গেলটা ড্র করেছি, সেখানে দেখো 3টে সাইডস আছে, 3টে সাইডস কিন্তু ইকুয়াল লেন্থের নেই, 3টে আলাদা আলাদা লেন্থের আছে। তো এই ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলে আমার যে সাইডসগুলো আছে সেগুলো আমার ইকুয়াল লেন্থ হতেও পারে আবার নাও হতে পারে। 3টে সাইডস ইকুয়াল হতে পারে, আবার 3টে সাইডস নাই বা ইকুয়াল হতে পারে, আবার দুটো সাইডস ইকুয়াল হলো আরেকটা না হতে পারে। তাহলে এরকম ধরনের ট্রায়াঙ্গেলও হতে পারে, সেগুলো তোমরা পরে আরও জানতে পারবে আর একটু বড় হলে। তাহলে আমার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি দেখলাম, ট্রায়াঙ্গেলে আমার 3টে সাইডস থাকে আর 3টে ভার্টিসেস থাকে, আর এই সাইডসগুলো ইকুয়াল হতেও পারে আবার নাও হতে পারে। এবার দেখো আমরা পড়ব সার্কেল, যাকে বাংলায় বলে বৃত্ত। এই বৃত্ত বা সার্কেলের ড্রটা করে দেখেছো একটা গোল, জাস্ট একটা গোল। এই দেখো ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি সাইডস পাচ্ছিলাম, সেখানে ভার্টেক্স ছিল, দুটো লাইন জয়েন হচ্ছিল, সেখানে আমরা একটা ভার্টেক্স পাচ্ছিলাম। কিন্তু এইখানে দেখো এখানে কোনো সাইডস বা ভার্টেক্স নেই, কারণ কি এখানে কোনো লাইনই নেই, পুরো একটা কার্ভ সারফেস, পুরো একটা গোল আছে, তো সেখানে কোনো লাইন
নেই এবং এখানে কোনো ভার্টেক্সও নেই। তাহলে আমরা কি দেখলাম? আ সার্কেল হ্যাজ নো সাইডস অ্যান্ড নো ভার্টিসেস। একটা সার্কেলের কোনো সাইডস থাকে না, কোনো ভার্টিসেসও থাকে না। বুঝতে পেরেছো? ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এইরকম এই সার্কেলের মাঝখানে একটা ও লিখেছি। মাঝখানে এই যে মাঝখানে গোলকে একটা বৃত্তের মাঝখানে যে পয়েন্টটা থাকে সব থেকে একদম মাঝখানে, সেটাকে আমরা বলি সেন্টার। সেন্টারটার নাম দিয়েছি ও। তাহলে ও কি? এই সার্কেলটার সেন্টার। বুঝতে পেরেছো? এবার কি বলেছে? অ্যান্ড দ্য লাইন জয়নিং দ্য সেন্টার টু এনি পয়েন্ট অন দ্য সার্কেল ইজ দ্য রেডিয়াস। মানে দ্য লাইন জয়নিং দ্য সেন্টার টু এনি পয়েন্ট, এই সেন্টার থেকে যে বৃত্তটার যে কোনো জায়গায় একটা লাইন জয়েন করলাম সেটাকে আমরা কি বলবো? রেডিয়াস। বুঝতে পেরে? তাহলে বাংলা যাকে বলে ব্যাসার্ধ। তো কি বললাম? দ্য লাইন জয়নিং দ্য সেন্টার টু এনি পয়েন্ট অন দ্য সার্কেল ইজ দ্য রেডিয়াস। এই সেন্টার থেকে যে কোনো জায়গা আমি যদি এখানে ড্র করি, এখানে ড্র করি, এই সব কটাই কিন্তু আমার কি হবে? বৃত্তের যে কোনো পয়েন্টে আমি সেন্টার থেকে ড্র করছি সেই সব কটাই আমার কি? রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের সম্বন্ধে বা সেন্টার সার্কেলের সম্বন্ধে কি পড়লাম? সার্কেলের কোনো সাইডস বা ভার্টেক্স থাকে না, এ শুধু একটা সেন্টার থাকে। সেই সেন্টারটা আমরা নাম দিই, যে কোনো নাম দিতে পারি, এবং সেন্টার থেকে বৃত্তের ওপর বা সার্কেলের ওপর যে কোনো একটা লাইন ড্র করলে সেটাকে আমরা বলি রেডিয়াস বা ব্যাসার্ধ। এইবার আমি তোমাদেরকে আইডিয়া অফ স্পেস পড়াবো। আমরা আগে কি দেখলাম? প্লেন ফিগার্স দেখলাম, প্লেন শেপস দেখলাম। এবার আমরা স্পেসের ব্যাপারে কি জানবো? স্পেস বলতে আমরা কি বুঝি? স্পেস বলতে আমরা বুঝি সান, আর্থ, স্যাটেলাইটস, মুন, তাই তো? মানে বাংলা যাকে বলে মহাকাশ। স্পেস বলতে আমাদের মাথায় আগে ওটাই আসে, তাই তো? তো সেই স্পেসে আমরা আগে বুঝবো যে স্পেস জিনিসটা আমাদের জিওমেট্রিতে কি কাজে লাগে, কি ব্যাপারটা স্পেসে আমরা কি করব জিওমেট্রিতে। তো আমরা কি লিখি দেখো, আমি একটা এক্সাম্পল লিখি। আমরা কি জানি? স্যাটেলাইট মুভস ইন স্পেস। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ সেগুলো আমাদের কোথায় থাকে? স্পেসে চলে, মুভস করে, তাই? আমাদের আর্থ, দ্য মুন মুভস ইন স্পেস। মুন ইজ অলসো স্যাটেলাইট। মুন হলো ন্যাচারাল স্যাটেলাইট। তো মুনও কি করে? মুনও স্পেসে থাকে। তেমনই অল স্টার্স মুভস ইন স্পেস। আমাদের যে চারিদিকে আমরা আকাশে দেখি এত তারা, স্টার্স দেখতে পাই, সেগুলো কোথায় থাকে? স্পেস। আমাদের অ্যাকচুয়ালি আমরা আকাশে দেখি সেটা আমাদের কাছে কি? স্পেসের মতো লাগে। এই যে আমরা যে আর্থে থাকি সেটাও কোথায় রয়েছে? সেটাও রয়েছে স্পেসে। তো স্পেসে আমাদের কাজটা কি? জিওমেট্রিতে স্পেস জিনিসটা আমরা যখন প্লেন ফিগার্স পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম, সেখানে আমরা কি পড়েছিলাম ডেফিনেশনে? যে শেপগুলোকে আমরা পেপারে ড্র করতে পারি সেগুলোকে আমরা বলি প্লেন শেপস। আর যে শেপসগুলোকে আমরা পেপারে ড্র করতে পারি না তেমন সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি সলিডস। যেমন একটা তোমাকে বলি, এই যে আমরা দেখি আর্থ। আর্থ তো একটা গোলক, গোল। তো আমরা সেটাকে আর্থটাকে আমরা ড্র করতে পারবো একটা পেপারে? সেটা পুরো আর্থটাকে না, সেটা আমরা পুরো ড্র করতে পারি না, কারণ ওটা 3 ডাইমেনশনাল, 3D। তো এই যে স্পেসের ধারণাটা, স্পেসটা কি করছে? তো স্পেসে দেখো, আমরা যখন কোনো একটা ফুটবল, ধরো একটা ফুটবল তুমি কিক করেছো, সেই ফুটবলটা কিক করলে কী হবে? জাম্প করবে, জাম্প করে তারপর নিচে গ্রাউন্ডে আসে, তাই তো? তো এই যে জাম্প করলো, জাম্প করে কোথায় গেল? স্পেসে। স্পেস মানে আরেকটা হলো খালি জায়গা, সেই খালি জায়গায় উঠে চলে গেল, তারপর নিচে গ্রাউন্ডে এলো। তেমনই আমরা যদি একটু জাম্প করি তাহলে আমরা 1 সেকেন্ডের জন্য হলেও লাফাবো, তাই তো? লাফিয়ে ওপরে উঠবো, তারপর নিচে গ্রাউন্ডে আসবো। এই যে আমরা করছি এইটাকেই বলছে স্পেস। তো এটাই আমরা স্পেসটাকে লাগিয়ে আমাদের 3 ডাইমেনশনাল কাজে লাগে। 3 ডাইমেনশনের ইনভেনশন হয়েছে, সেখান থেকে আমরা 3D পিকচার্স, 3D ফিগার্স এইসব পেয়েছি। তো এখানেই দেখো আমি চাপারে আমরা কি পড়বো? সলিডস। সলিডস এই স্পেস থেকে আমরা পেয়েছি সলিডস বলে। তো সলিডসটা কি? সলিডস হচ্ছে দে আর 3 ডাইমেনশনাল অবজেক্টস। সলিডস কি? সলিড হলো 3 ডাইমেনশনাল, মানে যে আমরা যখন প্লেন শেপস পড়ি সেখানে আমাদের 2 ডাইমেনশনাল থাকে, লেন্থ আর ব্রেথ, তাই? কিন্তু যখন 3D, তার মানে তার লেন্থ, ব্রেথ, হাইট এই 3টে থাকে, তখনই আমরা বলছি সেটাকে 3D ডাইমেনশনাল। তো সেই যে অবজেক্টসগুলো থাকে 3 ডাইমেনশনাল, যেগুলো এবং অ্যান্ড নট ফ্ল্যাট লাইক প্লেন ফিগার্স, এবং যেগুলো প্লেন ফিগার মানে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, সার্কেলের মতো প্লেন ফিগার্স নয়, সেগুলোকে আমরা পেপারে ইজিলি ড্র করতে পারি না, এবং যেগুলো আমাদের 3 ডাইমেনশনাল আছে সেগুলোকে আমরা কি বলবো? সলিডস। তো এরকম কতগুলো সলিডস ফিগার কি কি
কিউব। কিউব রিয়েল লাইফ এক্সাম্পল কি, আমরা আমাদের চলতি জীবনে কিউব কোথায় দেখতে পাই? আমরা লুডোর ডাইস দেখেছি, আমরা অনেকেই লুডো খেলি, তো লুডো যে ডাইসটা আমাদের থাকে সেটা কি? সেটা হলো কিউব। ঠিক আছে, তো কিউব দেখতে দেখো লুডোর ডাইসটা আমাদের কিন্তু এরকমই দেখতে হয়, কিউব। এরকম সিলিন্ডার, সিলিন্ডার মানে কিউবকে বাংলায় কি বলে? ঘনক। আর সিলিন্ডার, সিলিন্ডারকে কি বলে বাংলায়? চোঙ। এই সিলিন্ডারটা আমরা কোথায় এক্সাম্পল দেখতে পাই রিয়েল লাইফে? সিলিন্ডার আমরা দেখতে পাই, দেখো তোমরা কোনো একটা পেন্সিল, যে আমরা পেন্সিল দিয়ে লিখি, এই পেন্সিলটা যখন আমরা শার্প করবো না, পেন্সিলটা যদি যখন আনশার্প থাকে তখন দেখলে মনে হয় পেনটাকে একটা পেন্সিলটাকে একটা সিলিন্ডারের মতো, রাইট? এবার দেখো কোন, কোন তোমরা হয় বার্থডে পার্টিতে যাও, বার্থডে পার্টিতে যে ক্যাপ পরো, বার্থডে ক্যাপ, সেই বার্থডে ক্যাপটা অনেকটা এরকম দেখতে না? তো এই বার্থডে ক্যাপটা, এটাও একটা 3 ডাইমেনশনাল পিকচার, সলিডস। এটা কি? কোন। এটাকে বাংলায় বলে শঙ্কু। এবার দেখো আমরা বলস, বলস দিয়ে আমরা খেলি, ফুটবল, টেনিস বল, সব রকমের বল, তারপর এরকম বলস, এটাকে কি বলে? স্ফিয়ার, বা বাংলায় বলে গোলক। তো এবার পরেরটা দেখো কিউবয়েড। কিউবয়েড কি? আয়ত ঘনক, বাংলায় বলে কি? আয়ত ঘনক। এরকম ইট, ইট দেখি আমরা, অনেকেই আমরা ইট দেখেছি, দেখো অনেকটা ইটের মতো দেখতে। তো এইটাকেই বলছে, এইগুলো হলো 3D পিকচার্স, এগুলোকে আমরা পেপারে সহজে ড্র করতে পারি না। দেখো আমি যখন ড্র করেছি, এখানে আমাকে দুটোভাবে ড্র করতে হয়েছে, তো সেগুলো তোমরা পরে শিখবে কি করে ড্র করবো আমরা 3D পিকচার্স। ওকে, তো এই হলো আমাদের সলিডস ফিগার। এগুলো তোমরা মনে রাখবে যে আমরা কি কি পেলাম? কিউব, সিলিন্ডার, কোন, স্ফিয়ার আর কিউবয়েড। এগুলো আমাদের বেসিক্স 3D সলিডস। ওকে, এবার দেখো আমরা দেখব ক রকমের সারফেস থাকে। ফার্স্টে বলি সারফেস কি। দেখো আমাদের এখানে আছে প্লেন অ্যান্ড কার্ভড সারফেস, মানে আমাদের সারফেস, আমরা নামের হেডলাইন দেখেই বুঝতে পারছি আমাদের সারফেস কীরকম হয়। 2 রকমের হয়, একটা হয় প্লেন আর একটা কার্ভড। কিন্তু তার আগে দেখি সারফেস কাকে বলে। আর সলিড অকুপাই স্পেস, এই যে আমরা সলিড ফিগার্সগুলো এঁকেছি, যেগুলো এক একটা স্পেস অকুপাই করে রাখে, যদি আমি ওটাকে প্লেস করি কোনো জায়গায়, একটা স্পেস অকুপাই করবে, রাইট? তো দিস পার্ট অফ আ সলিড, দ্য পার্ট অফ আ সলিড উইচ উই ইউজুয়ালি সি অ্যান্ড টাচ ইজ কল্ড ইটস সারফেস। একটা সলিড বডির যেটাকে আমরা দেখতে পাচ্ছি, ভিজুয়ালি দেখতে পাচ্ছি এবং সেটাকে টাচ করতে পাচ্ছি, সেটাকেই কি বলবো? সারফেস। তো বুঝতে পেরেছো সারফেস কি? দ্য পার্ট অফ আ সলিড উইচ উই ইউজুয়ালি সি অ্যান্ড টাচ ইজ কল্ড ইটস সারফেস। তো সারফেস কাকে বলে বুঝেছি। এবার দেখি সারফেস ক প্রকার। আমি প্রথমেই বললাম সারফেস আমাদের নাম দেখে বোঝা যাচ্ছে সারফেস 2 প্রকার। কি কি? প্লেন সারফেস আর একটা হচ্ছে কার্ভড সারফেস। এবার দেখো প্লেন সারফেস কোনটা বুঝবো আর কার্ভড সারফেস কি করে বুঝবো, তার জন্য আমি দুখানে ফিগার্স ড্র করেছি। দেখো এখানে আমি একটা বুকের ছবি ড্র করেছি, বুক। আর এখানে দেখো ব্ল্যাক বোর্ড। আমরা বুক দেখেছি সব বইয়ের ওপরটা সব চারিদিকে খুব প্লেন থাকে, কোথাও কি আঁকা বাঁকা বা এবড়ো খেবড়ো থাকে না? থাকে না, চারিদিকে সমান থাকে। তেমনই ব্ল্যাকবোর্ডেও দেবে, ব্ল্যাকবোর্ড পুরো সমান থাকে। তো এই সমান জায়গাগুলোকে আমরা কি বলবো? প্লেন সারফেস। এবার দেখো কার্ভড সারফেসের মধ্যে আছে বল আর বেলুন, রাইট? কিন্তু বলের ক্ষেত্রে কি বলটাকে একটা সমান সমান চারদিকে 4টে কোণ আছে এরকম থাকে? থাকে না, বলটা গোল, ওর কোনো সাইডস থাকে না, কোনো ভার্টিসেস থাকে না, কোনো এজেস থাকে না, রাইট? তো বলটা একটা কার্ভড সারফেস। তেমনই বেলুনও একটা, বেলুন আমরা দেখেছি গোল রঙের হয়, তো সেখানেও কোনো ভার্টিসেস বা এজেস থাকে না, সাইডস থাকে না, তাই এটাও একটা গোল সারফেস। তাই এটাকে আমরা কি বলবো? কার্ভড সারফেস। তো প্লেন সারফেস কি, এবার দেখলে তোমরা জিনিসপত্র দেখলে বুঝতে পারবে যে কোনটা প্লেন সারফেস আর কোনটা কার্ভড সারফেস। তো এখানে দেখো আমি লিখেছি দ্য বুক অ্যান্ড দ্য ব্ল্যাকবোর্ড হ্যাভ প্লেন সারফেস, মানে বুক আর ব্ল্যাকবোর্ডের কি সারফেস আছে? প্লেন সারফেস। আর দ্য বল অ্যান্ড দ্য বেলুন হ্যাভ কার্ভড সারফেস। এবার বল আর বেলুনের কি সারফেস আছে? কার্ভড সারফেস। এবার তাহলে তোমরা যে কোনো জিনিস দেখলে, তোমাদের আশেপাশে সব জিনিসপত্র দেখলে বুঝতে পারবে যে কোনটা কি সারফেস থেকে বিলংস করছে।